হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। অনেক বছর আগে শীতলপুর নামে এক গ্রামে বাস করতেন বিশ্বরূপ। বিশ্বরূপ খুব অভিজাত পরিবারের সদস্য ছিলেন। যেমন নামডাকে তাদের খ্যাতি ছিল, তেমনি অর্থের দিক দিয়েও তারা ছিলেন প্রচুর ধনী। বিশ্বরূপের মা তার হাতে একটি অতি মূল্যবান হীরের নেকলেস তুলে দিয়েছিলেন। বাবা, এই নেকলেসটা তোর বউকে দিবি, এটা আমাদের বংশের ঐতিহ্য। মা, এত দামি নেকলেসটা শুধু আমাকে দিলে হবে? এটার ওপর তো শুধু আমার অধিকার নেই। এই নেকলেসটা আমার, তাই আমি এই নেকলেস কাকে দেব সেটা আমি ঠিক করব। আর কথা বাড়াস না রে বাবা, এটা কিন্তু খুব যত্ন করে রেখে দে। আমার তো আর তোর বউকে দেখার সৌভাগ্য হলো না, তাই তুই তোর বউকে এটা দিস। ওকে বলবি ওর শাশুড়ি মা এটা ওকে দিয়েছে। মা, এভাবে বলছো কেন? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না মা। মা, কথা বলো মা। মা, কথা বলো মা। বিশ্বরূপের মা আর কোনো সাড়া দিলেন না। তিনি পরলোক গমন করলেন। বিশ্বরূপকে একা করে তার মা চলে গেলেন। দেখতে দেখতে কেটে গেল বেশ অনেকগুলো বছর। বিশ্বরূপের এখন অনেক বয়স হয়ে গেছে, তবে এখন তার বউ, দুই ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সকলকে নিয়ে তার ভরা সংসার। হ্যাঁ গো, সব শুনছো? কেন, কি হয়েছে? বাবার কাণ্ড তুমি এখনো জানো না? আরে আমাদের বাড়ির পাশে ওই যে চাপা আছে না, ওই চাপার বিয়েতে বাবা নাকি 7 নড়ির হার উপহার দিচ্ছে। কি বলছো কি? ওটা তো মায়ের, আর মায়ের পাওনা তো তোমার অধিকার, কারণ তুমি এই বাড়ির বড় বউ। এটা তোমার বাবাকে বোঝাও গিয়ে। এত বয়স হয়ে গেল, তাও কোনো বুদ্ধি আছে নাকি ওনার? এত বছর হয়ে গেল আমি এই সংসারে এসেছি, আমার চুলে পাক লেগে গেল, ছেলে মেয়েও সব বড় হয়ে গেল, তবু ওই 7 নড়ি হার আমাকে দিল না, আর এখন ওই হার ওই চাপাকে দেবে। না না, আমি বাবার সাথে এখনই কথা বলছি। আমার ছেলে মেয়েগুলো কি বানের জলে ভেসে এসেছে নাকি? ওদের প্রতি কি বাবার কোনো কর্তব্য নেই? না, এসব কিছুতেই মেনে নেওয়া যাবে না। বিশ্বরূপ বাবুর বড় ছেলে গেল তার বাবার সাথে কথা বলতে। বাবা, বাবা, বলো, আমি শুনতে পাচ্ছি। তুমি নাকি চাপার বিয়েতে ওই 7 নড়ির হারটা উপহার দেবে বলেছো? হ্যাঁ, তাতে কি হয়েছে শুনি? কি হয়েছে মানে? মায়ের ওই হারটার ওপর তো প্রথমে আমার বউয়ের অধিকার, তুমি ওটা চাপাকে কি করে দিতে পারো? আর তাছাড়াও আমার ছেলেমেয়েরা কি বানের জলে ভেসে যাবে নাকি? এত লোভ কেন তোমাদের? তোমার বিয়ের সময় তোমার বউকে যথেষ্ট সোনা গয়না দেওয়া হয়েছে, আর তোমার ছেলে মেয়ের জন্য যথেষ্ট কিছু আমি সরিয়ে রেখেছি। তাই আমি কাকে কি দেব এটা আমি তোমার থেকে শুনবো না, বুঝেছো তুমি? তোমার এই অযথা তেজ দেখলে না আমার মনে হয় তোমাকে একদম... কি, আমাকে মেরে ফেলতে ইচ্ছা করে তাই তো? তোরা দুই ভাই এত অসভ্য কি করে হলি কে জানে? এত লোভ তোদের। তোরা যে আমার ছেলে সেটা ভাবতেই আমার ঘৃণা লাগে। ঠিক এই কারণে তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছা করে না। যাও তো। বিশ্বরূপের বড় ছেলে সার্থক আর ছোট ছেলে শীর্ষেন্দু। কিন্তু সার্থক বা শীর্ষেন্দু কেউই ওনার মনের মতো হয়নি। বিশ্বরূপ ছোট থেকেই যেমন ছিল, নির্লোভ, ত্যাগী, আর তার দুই ছেলেরা এর পুরো বিপরীত। যাই হোক,
সার্থক বিশ্বরূপ বাবুর ঘর থেকে বেরোতেই পিউ বিশ্বরূপ বাবুর ঘরে ঢুকলো। কি গো দাদু ভাই, বাবাকে রেগে মেগে তোমার ঘর থেকে বেরোতে দেখলাম। আবার কি নিয়ে ঝামেলা হলো গো তোমাদের মধ্যে? আমার না তোমাদের এই বাবা ছেলের এই বয়সে ঝগড়া দেখলে খুব হাসি পায়। আরে দিদি ভাই যে, একমাত্র তুই আছিস যার সাথে আমি একটু মন খুলে কথা বলতে পারি। তোর বাবা মা কাকু কাকিমা দুই দাদা সবাই সমান, একমাত্র তুই ছাড়া আমাকে আর কেউ সহ্যই করতে পারে না রে। আরে দাদু ভাই, ছাড়ো তো সবার কথা, আমি তো আছি। তুমি আমার সোনা দাদু ভাই। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল না, কি কথা? তুইও বুঝি কি ওই সাতনানি হাড়ের বিষয়ে কথা বলতে এসেছিস? পিউ, তুই বড়দের কথার মাঝখানে কি করছিস? দেখছিস না আমি বাবার সাথে কথা বলতে এসেছি? যা এখান থেকে। ঠিক আছে দাদু ভাই, আমি ঠাম্মির ঘরে গেলাম। তোমাদের কথা হয়ে গেলে আমাকে ডেকো। পিউ চলে যেতেই বিশ্বরূপের ছোট ছেলে রাগে তার বাবার উপর ফেটে পড়ল। বাবা, তুমি আর কতদিন আমাদের এইভাবে জ্বালাবে বলো তো? মানে আমি তোদের জ্বালাচ্ছি? জ্বালাচ্ছই তো। ফরিদপুরে যে জমিটা চাষিদের লিজে দেওয়া ছিল, ওটার তো লিজের মেয়াদ শেষ হয়ে গেছে, তাও নাকি তুমি ওদের চাষ করতে বলেছ? তো বলবো না, এই খরার মরশুমে ওদের অবস্থা যে চরম, তার মধ্যে যদি আবার ওদের লিজ নিয়ে চাষ করতে হয়, তাহলে তো ওরা না খেতে পেয়ে মারা যাবে। মরলে মরবে, তাতে আমি কি করব? আমি কি ওদের খাবার দাবারের ঠেকা নিয়েছি নাকি যে বিনামূল্যে ওদের জমিতে চাষ করতে দেব? ওটা তোমার জমি নয়, তাই ওটা নিয়ে তোমায় মাথা ব্যথা করতে হবে না। ওটা আমার জমি, আর আমার জমিতে আমি কি করব সেটা আমি বুঝবো। তোমার মতো হিংসুটে স্বার্থপর বাবা আমি জীবনেও দেখিনি। আমি জানি বাবা মায়ের সবকিছুর ওপরই ছেলে মেয়ের অধিকার থাকে, কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ তাই, আমার সব জিনিসের ওপর তোমাদের অধিকার নেই। এখন যাও এখান থেকে, ওই জমি নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। বিশ্বরূপ বাবুর কথায় তার ছোট ছেলে রীতিমতো প্রচন্ড রেগে ঘর থেকে বেরিয়ে গেল। বিশ্বরূপ বাবুর মতো নির্লোভ মন আর ত্যাগী আচরণ তাদের বাড়িতে আর কারণ নেই, তাই সবসময় তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকতো। এইভাবেই দিন কাটছিল তাদের। হঠাৎ একদিন, বিশ্বরূপ, এই বিশ্বরূপ, বিশ্বরূপ! আরে বিশ্বজিৎ, তুই এসেছিস? কি সৌভাগ্য আমার! আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এসেছিস। বাবা মা তোর জন্য কত অপেক্ষা করেছিল, কিন্তু কি আর করবো রে, তুই তো সবই বুঝিস। বিদেশ তো আর এখানে না যে যখন তখন চলে আসবো। সেই সময় বিদেশে সবে ক্যারিয়ার স্ট্যান্ড করছি, তাই সবকিছু ফেলে আর আসা সম্ভব হয়নি রে। তবে আমারও খুব কষ্ট হয়েছিল আসতে পারিনি বলে। এতগুলো বছরে কত কিছু পাল্টে গেছে রে। কত ভরা সংসার ছিল আমাদের, মা বাবা সবাই, আর এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এইভাবে বলিস না, ভরা সংসার তো এখনো আছে। ও ছেলে মেয়ে নাতি নাতনি এদেরকে নিয়ে তো বেশ সুখেই সংসার করছিস, তাই পুরনো কথা ভেবে এত মন খারাপ করতে হবে না। তা যা বলেছিস। আচ্ছা এসব বাদ দে, তুই বল, বৌদি ছেলে মেয়েরা কোথায়? ওদেরকে আনলি না কেন? আরে ওরা বিদেশেই রয়েছে, সবাই খুব ব্যস্ত, তাই আসার আর সময় করে উঠতে পারিনি। আর তুইও তো গেলি না, কতবার করে তোকে বললাম যাওয়ার জন্য। বিদেশটাও ঘুরে আসতে পারতিস, আর সবার সাথে দেখা সাক্ষাৎও হয়ে যেত। হ্যাঁ, আমার আর যাওয়া, তুই তো জানিসই আমার ওপর কত দায়িত্ব ছিল, এমনকি এখনো আছে। মা বাবার দায়িত্ব তো ছিলই, তার উপর আবার এত বড় বাড়ির দেখাশোনা করা, জমি জমা চাষবাসের খেয়াল রাখা, তার উপর আবার মায়ের দেওয়া অত সোনা গয়না, বিশেষ করে ওই হীরের নেকলেসটা।
এগুলো এত বছর ধরে সামলে রাখতে হয়েছে, এখনো কাউকে পেলাম না যাকে দায়িত্ব দিতে পারবো, জানিস? বাবা, তুই যে সত্যি সব সামলে রেখেছিস এটা শুনে বেশ ভালো লাগলো। তা তোর ছেলেরা কখনো ওই হীরের নেকলেসটা চায়নি? না না, ওরা ওটার ব্যাপারে কিছু জানে না। তোকে তো বললাম ওই হীরের নেকলেসটা তোর কাছেই রাখ। মা বাবা তোকে কত ভালোবাসতো, ওনাদের স্মৃতি হিসাবেই না হয় ওই নেকলেসটা তোর কাছে রাখতিস। না না বাবা, ওইসব হীরের দায়িত্ব সামলানো আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, শোন না, আমি তোর জন্য বই নিয়ে এসেছি। তুই তো বই পড়তে খুব ভালোবাসতিস, তাই ভাবলাম বিদেশ থেকে আনা উপহারের মধ্যে বইটাই তোর কাছে সবচেয়ে স্পেশাল হবে, তাই তো এটা নিয়ে আসলাম। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। বিদেশি লেখকের বই আমি আজ থেকেই পড়া শুরু করে দেব। আচ্ছা চল, এবার আগে খাওয়া দাওয়াটা সেরে নে, তারপর বাড়ির সবার সাথে আলাপও করিয়ে দেব। বিশ্বরূপ তার পরিবারের সকলের সাথে বিশ্বজিতের পরিচয় করালো, আর পরিচয়ের পর্ব সেরে তারা একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে বিশ্বজিৎ বেরিয়ে গেল। আর কিভাবে যেন হীরের নেকলেসের খবরটা পুরো বাড়িতে সবার জানাজানি হয়ে গেল। হীরের নেকলেস রেখে দিয়েছে বাবা, আর আমরা কেউ জানতেই পারিনি। বোঝো তোমার বাবার কাণ্ড, আর তোমার বাবাকেই বা একা দোষ দিয়ে কি লাভ? তোমার মাও তো কম নয়, এত বছর সব জেনে শুনেও চুপচাপ ছিল। ওই হীরের হার তো আমি নিয়েই ছাড়বো, যে কোনো মূল্যে। এই একই ঘটনা দেখা গেল তার ছোট ছেলের ঘরে। ওই হীরের হার কিভাবে উনি বাইরের লোককে রাখতে বলেন? আমাদের বংশের ঐতিহ্য, সেটা কিনা অন্য লোকের কাছে থাকবে? ছি 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 ছি। দেখোই না কি করি, ওই হীরের নেকলেস যদি বাবা আমাকে দিতে অস্বীকার করে তাহলে তো আমি একেবারে... মা, 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 কি ব্যাপার বলো তো? কেন রে বাবা, কি আবার হলো? আজ তুই হঠাৎ এই ঘরে আসলি? এই ঢং করো না তো, আর ঢং করো না। এমন সেজে থাকো যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানো না। এসব কি অসভ্যের মতো কথা বলছিস? তুই কি বলতে এসেছিস খোলাখুলি বলতো। বলার আর কি আছে, তোমার কাছে যে হীরের নেকলেস আছে এটা তো আমাদের কোনোদিনও জানাওনি। আলাদা করে আবার হীরের নেকলেসের কথা বলার কি আছে? ওটা তোর বাবা আমাকে দিয়ে বলেছিলেন, আমার শাশুড়ি ওটা আমাকে দিয়েছিলেন, তাই তো আজ অবধি ওটাকে সযত্নে তুলে রেখেছি। নিজেও কোনোদিন ওই নেকলেস পরে দেখিনি। পরে দেখনি বলে কি বোঝাতে চাইছো তুমি, যে তুমি কত মহান? তুমি যখন জন্ডিসে বিছানায় পড়েছিলে তখন আমার বই 2 মাস ধরে তোমার সেবা যত্ন করেছিল, তখন অন্তত এই নেকলেসটা তোমার ওর হাতে তুলে দেওয়া উচিত ছিল। কি বলছিস বাবা? ওটা কিভাবে দিই বল? তাহলে তো বড় বৌমা বলবে যে ওটাতে তারও সমান অধিকার আছে। যখন তুমি 2 মাস ধরে বিছানায় পড়েছিলে, কই তখন তো তোমার বড় বউ তোমার সেবা করেনি? শুধু কিছু নেওয়ার বেলায় অধিকার দেখাতে আসবে, আর দায়িত্বের বেলা, কর্তব্যের বেলা তখন পালাবে না? তা তো হবে না। দেখ বাবা, তুই যতই রাগ কর বা অভিমান কর, আমার হাতে সত্যিই কিছু নেই। শাশুড়ি মা আমাকে হীরের নেকলেসটা দিয়েছিলেন ঠিকই, কিন্তু ওটাকে সামলে রাখার দায়িত্ব বরাবরই তোর বাবার ছিল। আর তাছাড়াও আমি তোর বাবাকে বলেছিলাম যে ছেলেরা বড় হয়ে গেছে, এই নেকলেসের কথাটা ওদের সাথে আলোচনা করে ওদের মন মতো ভাগাভাগি করে দিতে, কিন্তু তোর বাবাই তো... কিন্তু বাবা তো আর ওটা শুনলো না। আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি মা, আমি যদি হীরের নেকলেস না পাই না, আমি কিন্তু সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো একেবারে। রে, মাকে হুমকে দিচ্ছিস? সব শেষ করে দেবে মানে? আরে ছাড়ো তোর কথা, কি বলতে কি বলে। তোমার ছেলেরা এখনো বড় হয়নি। এই তুমি চুপ করো তো, তুমি কোনোদিনও ছেলেদের দোষ দেখতেই পাওনি, এর জন্যই ওরা এত অমানুষ হয়েছে। হীরের নেকলেসটা কোথায়? ওটা আমরা কবে পাবো?
ওটা তোমরা কোনোদিনও পাবে না। তোমাদের বিন্দুমাত্র যোগ্যতাও নেই ওটা নিয়ে আলোচনা করার। বাবা আর ছোট ছেলের মধ্যে চরম তর্ক শুরু হয়ে গেল, আর এরই মধ্যে আগমন ঘটল তাদের বড় ছেলেরও। অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনছি, এখানে হচ্ছেটা কি? বড়দা দেখ, বাবা বলছে ওই হীরের নেকলেস পাওয়ার যোগ্যতা নাকি আমাদের নেই। কি কি বললি? আচ্ছা বাবা, তোমার এই বয়সে এসেও এরকম স্বার্থপর চক্রান্তকারী এদের মতো আচরণ করতে লজ্জা করে না? নিজেকে সৎ মহৎ এইসব বলে দাবি করো। তুমি যে কত বড় সৎ আর মহৎ সেটা বুঝতে আমাদের আর বাকি নেই। মুখ সামলে কথা বলো আর কান খুলে শুনে রাখো, আমি কোনোদিনই তোমাদের কাউকে ওই হীরের নেকলেস দেব না, কিছুতেই দেব না। ওটার ওপর কারোর অধিকার নেই। ওটার ওপর কারোর অধিকার নেই, তাই তো? তাহলে তোমার ওই বন্ধু বিশ্বজিৎ, ওকে ওই হারের দায়িত্ব দেওয়া যায়, তাই না? অত কৈফিয়ত আমি তোমাদের দেব না। তোমরা এখন যাও, আমি বিশ্রাম করব। বাবার কথায় দুই ছেলে সার্থক আর শীর্ষেন্দুর শরীর যেন জ্বলে পুড়ে উঠল। তারা গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ল। তারা বেরোতেই, এত অশান্তি কেন করছো? দিয়ে দাও না ওরা যা চাইছে। এই হার নিয়ে সংসারে এত অশান্তি আমার মোটেই ভালো লাগছে না। একটা হীরের হারের জন্য আমার সংসারটা ভেঙে যাক, এটা আমি মোটেই চাই না গো। দোহাই তোমার। একদম না, এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। তুমি সংসার ভাঙার চিন্তা করছো, ওটা তো অনেকদিন আগেই ভেঙে গেছে। তা না হলে তোমার ছেলেদের এই রূপ আজকে আমাকে দেখতে হতো না। হে ভগবান, আমার সংসারটাকে রক্ষা করো। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে সবাইকে একটু সুমতি দাও। আমার এই পরিস্থিতিটা আর ভালো লাগছে না। এই পুরো ঘটনায় বিশ্বরূপ বাবুর স্ত্রী খুবই শোকস্তব্ধ। তার বারবার মনে হচ্ছে এই হীরের নেকলেসটা এক চরম বিপর্যয় ডেকে আনবে। তিনি সর্বদাই অস্থির হয়ে রয়েছেন। এইভাবেই দুদিন কেটে যাওয়ার পর, ও ঠাম্মি, কি হয়েছে বলো তো? তুমি একদম একা একা ঘরে বসে আছো, ঘর থেকে বেরোচ্ছই না। দিদি ভাই, আমার একটা উপকার করবি? একমাত্র তুই পারবি সবকিছু ঠিক করতে। তোর দাদু তো শুধু তোর কথাই শোনে। কি গো ঠাম্মি, তুমি ওই হীরের নেকলেসটা নিয়ে চিন্তায় রয়েছো? হ্যাঁ রে ভাই, ওটার জন্য বাড়িতে যা শুরু হয়েছে তা তো আমার আর সহ্য হচ্ছে না রে। এর জন্যই তো আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না রে। যাকে থাক সেসব কথা। যেটা বলছিলাম, তুই একটু তোর দাদুকে বুঝিয়ে বল না রে, হীরের নেকলেসটা নিয়ে আর ঝামেলা না বাড়াতে। যে কোনো উপায় যেন এই ঝামেলাটার একটা সমাধান করে। আরে ঠাম্মি, ছাড়ো তো, তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। না রে দিদি ভাই, আমার মনের ভেতরটা বড় অস্থির করছে। কি যে হবে, খুব ভয় লাগছে রে। তুই তো দাদুকে একটু বোঝা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি চিন্তা করো না তো, আমি দেখছি। কিন্তু দাদু ভাই এখন কোথায়? ঘরে তো দেখছি না। কোথায় আবার? দেখ, পড়ার ঘরে গিয়ে ওনার প্রিয় বিশ্বজিৎ দাদার দেওয়া বইটা পড়ছেন। ঠিক বলেছ তো, এটাও হতে পারে। তবে যাই বলো ঠাম্মি, এই বয়সে এসেও দাদুর পড়াশোনার প্রতি এত আগ্রহ, এরকম ঘটনা কিন্তু দেখা যায় না। কি হবে শুনি? এইসব বই-টই পড়ে কি হবে? সংসারে যে এত অশান্তির পাহাড়, সেই দিকে কি ওনার হুঁশ আছে? উফ ঠাম্মি, এত চিন্তা কেন করছো বলো তো? দাদুর বয়সের কথাটা তো একবার ভাবো। আচ্ছা বাদ দাও সেসব, আমি দেখছি কি করতে পারি। ঠাম্মিকে সান্ত্বনা দিয়ে পিউ চলে গেল।
তারপর অনেকক্ষণ ধরে দাদুর সাথে কি জানি কথা হলো। বোঝা গেল পিউ তার দাদু ভাইকে বোঝানোর চেষ্টা করছে সব, কিন্তু তার কতটা প্রভাব তার দাদুর ওপর পড়ল তার বোঝা গেল না। যাই হোক, যত দিন কাটতে লাগলো তাদের বাড়ির পরিবেশ আরো বিষাক্ত হতে শুরু করলো। চারিদিকে প্রত্যেকটা দেওয়ালের আড়ালে আড়ালে যেন চক্রান্ত শুরু হয়েছে। এর মধ্যে হঠাৎ একদিন সকালে, কি গো, ওঠো, আজ এত বেলা অবধি ঘুমোচ্ছ যে? কি গো, এই কি উঠছে না কেন? কি হলো? বড় খোকা, ছোট খোকা, তোরা একবার এই ঘরে আয়, দেখ তোর বাবার কি হয়েছে। বিশ্বরূপ বাবুর সাড়া না পেয়ে তার স্ত্রী চিৎকার করতে শুরু করলো, আর তার চিৎকারে সবাই এসে ঘরে উপস্থিত হলো। কি হলো মা, এইভাবে ডাকলে যে? দেখ, তোদের বাবাকে দেখ, কেমন নিস্তেজ হয়ে শুয়ে রয়েছে। কত ডাকছি, সাড়াই দিচ্ছে না, একবারও সাড়া দিচ্ছে না। আমার ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না, এক্ষুনি ডাক্তার বসকে খবর দেওয়া উচিত। দাঁড়াও, আমি এক্ষুনি ওনাকে ফোন করে আসতে বলছি। বাবার এই অবস্থা দেখে তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দেওয়া হলো। ডাক্তারবাবু এসে বিশ্বরূপ বাবুকে দেখে জানান বিশ্বরূপ বাবু মৃত। না, কিছুতেই না, কিছুতেই না, এটা কিছুতেই হতে পারে না। এটা কিভাবে হলো? ডাক্তারবাবু, কিভাবে হলো এটা? এটা হঠাৎ কিভাবে হলো? এটা জানা খুব দরকার। কিভাবে দাদুর মৃত্যু হলো হঠাৎ? ওনার মৃত্যুর কারণটা আমি ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। খুব স্বাভাবিক মৃত্যু এটা বলা যায় না, আবার যে খুব অস্বাভাবিক এটাও জোর দিয়ে বলা যায় না। দেখলি দিদি ভাই, আমার সন্দেহটাই ঠিক হলো। আমার বিশ্বাস ওই হীরের নেকলেসের জন্যই এইসব হলো। তুমি এত ভেঙে পড়ো না ঠাম্মি। যদি সত্যি কেউ দাদু ভাইকে খুন করে থাকে, তাহলে আমি তাকে হাতে নাতে ধরবই। হ্যাঁ, ময়না তদন্ত তো হবেই, না হলে বোঝা অসম্ভব। বিশ্বরূপ বাবুর মৃত্যুতে তাদের বাড়িতে নেমে এলো দুঃখের অন্ধকার। কিন্তু দাদুর মৃত্যুটা পিউকে কেমন যেন ধাওয়া করছে। তাই তো একমাত্র পিউয়ের ইচ্ছাতেই তার দাদুর দেহ ময়না তদন্তে পাঠানো হলো। যদিও বাড়ির সবাই এই ময়না তদন্তের ব্যাপারে তেমন রাজি ছিল না, কিন্তু পিউ কাউকে তোয়াক্কা করল না। বিশ্বরূপের ময়না তদন্তের রিপোর্ট বাড়িতে আসলো। এটা কি এসেছে রিপোর্টে? কি এসেছে দিদি ভাই? কি আছে এই রিপোর্টে? কই দেখি, আমাকে দেখা। না, আমি এই রিপোর্ট কাউকে দেব না। আমি মুখে বলছি, তোমরা শুনে নাও। দাদু ভাইকে কেউ স্লো পয়জন দিচ্ছিল, আর এই স্লো পয়জনের জন্যই দাদু ভাই মারা গেছে। কি স্লো পয়জন? তাও আবার বাবাকে? কে কে দিল এসব? এ তো একেবারে অবাকই কাণ্ড। আমি জানতাম এরকমই কিছু একটা অঘটন ঘটবে। কত বোঝালাম মানুষটাকে, কিছুতেই আমার কথা শুনলো না, কিছুতেই না। শেষমেশ স্লো পয়জন দিয়ে দাদু ভাইকে মারা হলো। আমি তাকে হাতে নাতে ধরবই। যে এত বড় ষড়যন্ত্র করেছে, আমার দাদু ভাইকে যে খুন করেছে, আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। আমি এখনই পুলিশে ফোন করব। কেন? পুলিশ কেন? আমরা নিজেরাই রহস্যটা বের করার চেষ্টা করব। বাবা কিন্তু বাড়িতে কোনোদিনও পুলিশ ঢুকতে দেয়নি, আজও তাই হবে। কিছুতেই তাই হবে না বাবা, পুলিশ তো আসবেই। পিউ, সব ব্যাপারে তোর বেশি বাড়াবাড়ি, তাই না?
এই বাড়িতে পুলিশ ডাকা যাবে না। এটা আমাদের অভিজাত বাড়ি। এই বাড়িতে পুলিশ ঢুকলে আমাদেরই মর্যাদা নষ্ট হবে। তুই এটাও জানিস না? ঠিকই তো, যা হবার তা হয়ে গেছে। এখন আর এসব ঝামেলা পাকিয়ে কোনো লাভ আছে? পিউয়ের ঠাম্মি বাদে বাড়ির সকলের বাড়িতে পুলিশ আসা নিয়ে অনেক আপত্তি, কিন্তু শত আপত্তি থাকা সত্ত্বেও পিউ পুলিশকে ফোন করলো। আর পিউয়ের ফোন পুলিশের কাছে যেতেই পুলিশ বাড়িতে এসে উপস্থিত। বাড়িতে কেউ আছেন? এ কি, আপনারা আপনারা এখানে কেন? আমাকে এই বাড়ি থেকেই ফোন করা হয়েছিল। আচ্ছা, বিশ্বরূপ বাবুর মার্ডার কেসটা ইনভেস্টিগেট করার জন্য আমার পুরো পরিবারের সাথে কিছু কথা আছে। আপনি সবাইকে ডেকে পাঠান। পুলিশের কথায় বিশ্বরূপ বাবুর বড় ছেলে বেশ অস্বস্তিতে পড়ল, কিন্তু বাড়িতে পুলিশ এসেছে বলে কথা, তাই তিনি তাড়াতাড়ি করে পুরো বাড়ির লোককে পুলিশের সামনে ডাকলেন। আর পুলিশকে দেখে তো সমস্ত বাড়ির লোকের একদম ভয় জড়সড় অবস্থা। আচ্ছা, প্রথমে আমাকে এটা বলুন, আপনাদের মধ্যে কে আমাকে ফোন করেছিলেন? আমি ডেকেছিলাম স্যার। ও, তাহলে তোমাকে দিয়েই শুরু করি। তা তুমি বিশ্বরূপ বাবুর কে হও? উনি আমার দাদু হন। তো তোমার সাথে তোমার দাদুর সম্পর্ক কেমন ছিল? খুব ভালো, খুবই ভালো। আমার দাদু ভাই তো খুবই ভালো ছিলেন। আচ্ছা, তুমি তো বললে ওনার পোস্টমর্টম রিপোর্টে স্লো পয়জন পাওয়া গেছে। তো এই ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ হয়। পিউ, এসব কি বলছিস তুই? দাঁড়ান, মাঝখানে কথা বলবেন না। হ্যাঁ, তুমি বলো, কাকে সন্দেহ হয় তোমার? সবাইকে সন্দেহ হচ্ছে আমার, সবাইকে। আমার ঠাম্মি বাদে আমার সবাইকে সন্দেহ হচ্ছে। ওমা, সে কি কথা? সবাইকে সন্দেহ হচ্ছে মানে কারোর সাথে কি বিশ্বরূপ বাবুর সম্পর্ক ভালো ছিল না? না না স্যার, পিউ বাচ্চা মানুষ, কি বলতে কি বলছে। উনি আমাদের বাবা, আর এখানে সবাই ওনার নিজের মানুষ। এই তো, এই আমরা দুই ভাই, আর এই যে আমাদের বউ, আর আমাদের ছেলেরা পড়াশোনার জন্য বিদেশে রয়েছে। আর আপনি বলুন, নিজেদের মধ্যে কেউ এই ঘটনা ঘটাতে পারে? সে তো ঠিক আছে, কিন্তু ওনাকে তো স্লো পয়জন দেওয়া হচ্ছিল। তার মানে এটা তো স্পষ্ট যে কোনো ঘরের লোকই এই কাজটা করছিল, না হলে বাইরের লোক তো কেউ এই কাজটা করতে পারবে না। আচ্ছা, আপনাদের বাড়িতে কি চাকর বাকর আছে? তারা কেমন? চাকর তো মালতী মাসি আর হারাধন কাকা থাকে, আপনি ওদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। আমার তো ওদেরকে একটুও সুবিধার লাগে না। ওই হীরের নেকলেসটার কথা শুনে হয়তো আর লোভ সামলাতে পারেনি। তাহলে আপনার ধারণা কাজটা চাকরদের? তার মানে বিশ্বরূপ বাবুর কাছে হীরের নেকলেস আছে, আর সেই কারণেই এই ঘটনা। হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন। ছোটর সাথে আমিও একমত। কিন্তু আমি একমত নই। এই সমস্ত দোষ শুধু মালতী মাসি আর হারাধন কাকার উপর দেওয়া যায় না। মা, বাবা, কাকু, কাকিমা সবার ওই হীরের নেকলেসটার উপর লোভ ছিল, আর সেই জন্য ওরা দাদু ভাইয়ের সাথে প্রতিনিয়ত অশান্তি করত। পিউ, কি বলছিস তুই? আচ্ছা, এই মাসখানেকের মধ্যে বিশ্বরূপ বাবু কার কার সাথে দেখা করেছিলেন সেই ইনফরমেশনটা আমার লাগবে। আপনারা দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, এখন আমি বাড়ির সবার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, চাকরদের সাথেও। ঠিক আছে, আপনি যা বলবেন। পুলিশরা বাড়ির সবার সাথে আলাদা আলাদা করে কথা বলল। আচ্ছা, আমার যা যা জানার ছিল তা পেয়ে গেছি, কিন্তু এবার আমার দরকার ওই বিশ্বরূপ বাবুর প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলো, ওগুলো ল্যাবে পাঠাতে হবে। আপনারা প্লিজ একটু অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। হ্যাঁ, আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন প্লিজ। ঠাম্মি, তাড়াতাড়ি চলো, ওনাদের সব গুছিয়ে দিই। পুলিশের কথা অনুযায়ী পিউ তার ঠাম্মির সাথে গিয়ে দাদুর ব্যবহার করা
তেল, চিরুনি, জামা কাপড়, থালা, বাটি সবকিছু গুছিয়ে পুলিশের হাতে দিয়ে দিল। ও, আরেকটা জিনিস বাকি রয়ে গেল যে, দাদুর এই বইটা। এই বইটা দাদু কিছুদিন ধরে পড়ছিলেন, তাই এটাও দিয়ে দিলাম। এই বইটা দাদুর এক বন্ধু বিদেশ থেকে দাদুর জন্য এনেছিলেন। দাদুর বন্ধু? আচ্ছা, উনি কি এর মধ্যে দাদুর সাথে দেখা করেছিলেন? ঠিক এর মধ্যে বলা চলে না, তবে বেশ কিছুদিন আগে উনি দাদুর সঙ্গে দেখা করেছিলেন। আচ্ছা, ওনার সাথে আমরা কথা বলবো, আর যতদিন না পর্যন্ত কেসটা সলভ হচ্ছে ওনাকে কোথাও যেতে বারণ করবেন। আচ্ছা, ঠিক আছে। পুলিশ চলে গেল, আর পিউ ফোন করলো তার দাদুর বন্ধু বিশ্বজিৎ বাবুকে। হ্যালো দাদু ভাই। হ্যাঁ শোনো, বলো। তো কিছু দরকার তোমাদের? দাদু, আজ বাড়িতে পুলিশ এসেছিল। বাহ, খুব ভালো হয়েছে। তাও পুলিশ কিছু বলতে পারলো কিভাবে কি হয়েছে? না না, এখনো কিছু বলতে পারেনি, তবে ইনভেস্টিগেশন চলছে। আর দাদু, পুলিশ আঙ্কেল বলেছেন যতদিন না কেসটা সলভ হচ্ছে ততদিন তোমাকে এই দেশেই থাকতে। ও, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। ঠিক আছে দাদু, আমি ফোন রাখছি তাহলে। বিশ্বরূপ বাবুর মৃত্যু রহস্য নিয়ে পুলিশ তার কাজ শুরু করে দিলেন। আর হঠাৎ একদিন পুলিশ বিশ্বরূপ বাবুর বাড়িতে এসে সকলের সাথে কথা বললেন, এমনকি বিশ্বজিৎ বাবুকেও ডাক করালেন। আমরা খুঁজে ফেলেছি খুনিকে। কে স্যার? কে খুন করেছে আমার দাদু ভাইকে? বলুন বিশ্বজিৎ বাবু, তা কেন খুন করলেন বিশ্বরূপ বাবুকে? কি? আমি খুন করেছি? কি হিসাবে আপনি এসব বলছেন? আমি আপনার নামে মানহানির মামলা করব। ওহ, শাট আপ মিস্টার। আপনি বিশ্বরূপ বাবুকে যে বইটা দিয়েছিলেন ওটার মধ্যে স্লো পয়জনের ডোজ পাওয়া গেছে। যে বইটা বিশ্বরূপ বাবু পড়েছিলেন ওটার মধ্যে এমন স্লো পয়জন পাওয়া গেছে যেটা ঘ্রাণের মাধ্যমে বিশ্বরূপ বাবুর শরীরে প্রবেশ করেছে এবং তাকে আস্তে আস্তে শেষ করে দিয়েছে। আর স্লো পয়জনের ডোজটা এমন ভাবে অ্যাপ্লাই করা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি উনি মারা যান, আর ধীরে ধীরে বইয়ের পাতা থেকে ডোজটার প্রভাবও চলে যায়, তাই তো? কিন্তু পুরোপুরি আপনার পরিকল্পনাটা সফল হয়নি। সো স্যাড। আচ্ছা, এবার বলুন কেন করেছেন এসব? বেশ করেছি, আমি বেশ করেছি। এই যে এই বাড়িটা দেখছেন, এটা আমার। এই বিশ্বরূপের নামে যে বিশাল সম্পত্তি, টাকা পয়সা, সব আমার, সব। তার মানে? তার মানে আবার কি? তোমার বাবা হলো আমার এক ভাই, যাকে আমার বাবা মা রাস্তা থেকে তুলে এনেছিল। না না, এ হতে পারে না। লোকটা সম্পত্তির লোভে মিথ্যে কথা বলছে। আমি একটাও মিথ্যে কথা বলছি না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। আর বুঝতেই পারছেন, আমরা অভিজাত পরিবারের থেকে ছিলাম। একদিন আমার বাবা মা এক জায়গায় একসাথে ঘুরতে যায়, আর সেখানে গিয়েই এক অসহায় অনাথ শিশুকে দেখতে পায়। আমার বাবা মা ওকে নিজেদের সাথে নিয়ে আসে, আর তারপরেই কোর্ট পেপার রেডি করে ওকে দত্তক নিয়ে নেয়। এতটা অব্দি ঠিক ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু ও ধীরে ধীরে বাবা মায়ের নয়নের মনি হয়ে উঠল। আমার থেকেও বেশি প্রিয় হয়ে গেল আমার বাবা মায়ের। তারপর একটা সময় আমি বিদেশে চলে গেলাম পড়াশোনার জন্য, আর ও বাবা মার সাথে এখানেই থেকে গেল। তারপর আমার বাবা মাকে বুঝিয়ে সমস্ত সম্পত্তিও নিজের নামে লিখে নেয়। এমনকি আমাদের বংশের ঐতিহ্য, ওই হীরের নেকলেসটাও মা ওর হাতেই তুলে দিয়েছিল। এটাই আমার রাগের সবচেয়ে বড় কারণ ছিল। আমার সম্পত্তি, আমার হীরের নেকলেস, সমস্ত কিছু ছল চাতুরি করে নিয়ে নেয়, আর তারপরে আমাকে দয়া করে সেগুলো ফেরত দিতে আসে। ও দয়া করবে আর আমি নেব, এটা তো কোনোদিনই সম্ভব নয়। কোনোদিনই না। আমি ওকে কোনোদিনই সহ্য করতে পারতাম না। এই জন্য ওকে কারোর সাথে পরিচয়ও দিইনি, আর ওকে বারণও করে দিয়েছিলাম যে আমাদের সম্পর্কের কথা যেন কাউকে না বলে। এটা তুমি কেন করলে? কেন আমার এত বড় সর্বনাশ করলে? আমার কিছু চাই না, তুমি শুধু আমার স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ওকে। ওনাকে নিয়ে চলো।
পুলিশ বিশ্বজিৎ বাবুকে নিয়ে গেল, আর পিউ তার ঠাম্মিকে সামলাতে লাগলো। পুরো বাড়িতে এক নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো। তবে এই ঘটনায় বোঝা গেল, বিশ্বজিৎ বাবুর ছেলেরা মুখে মুখে যতই তর্ক অসভ্যতামি করুক না কেন, তারা এতটাও খারাপ নয়। আর বিশ্বজিৎ বাবু যে ভালো মানুষ সেজেছিলেন তা মোটেও ভালো নয়। এর থেকে বোঝা গেল, প্রকাশ্য শত্রুর থেকে অপ্রকাশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর।